نحمده ونصلي على رسوله الكريم বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সয়েল টেস্টের আপাদমস্তক সিরিজের আজকের পর্বে অর্থাৎ দশম পর্বে আমাদের আলোচনার বিষয় বিল্ডিং ফাউন্ডেশনে সয়েল প্লাস্টিসিটির প্রভাব। অর্থাৎ বিল্ডিংয়ের ফাউন্ডেশন লেয়ার যদি প্লাস্টিক সয়েল হয় তাহলে বিল্ডিংয়ের উপর এর কি প্রভাব পড়বে বা বিল্ডিংয়ের কি কি ক্ষতি হতে পারে, এইসবের বিস্তারিত বিবেচনায় নিয়েই সাজানো হয়েছে আমাদের আজকের পর্ব। প্রথমেই দেখে নেওয়া যাক প্লাস্টিক লেয়ার বা সয়েলের প্লাস্টিসিটি কি। সয়েলের প্লাস্টিসিটি হলো ক্লে সয়েলের মতো ফাইন গ্রেড সয়েল বা সূক্ষ্ম দানার মাটি ফেটে না গিয়ে বা ভেঙে না পড়ে বিকৃত হওয়ার ক্ষমতা। এই সিরিজের গত পর্বে অর্থাৎ নবম পর্বে সয়েলের প্লাস্টিসিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অর্থাৎ কোনো প্রকার যন্ত্রপাতি বা ল্যাব টেস্ট ছাড়াই মাঠ পর্যায়ে বিভিন্ন সহজ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে সয়েল স্যাম্পলটি প্লাস্টিক নাকি নন প্লাস্টিক, প্লাস্টিসিটি কন্ডিশন হাই নাকি লো, অথবা প্লাস্টিসিটি আছে কিনা কিভাবে বোঝা যাবে তার বিস্তারিত বিবরণ গত পর্বে উপস্থাপন করা হয়েছে। সয়েলের প্লাস্টিসিটি সম্পর্কে বিস্তারিত বুঝে নেওয়ার জন্য নবম পর্বটি চ্যানেল থেকে দেখে নেওয়া যেতে পারে। ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে। আর সয়েলের প্লাস্টিসিটি একটি বিল্ডিংয়ের কী কী ক্ষতি সাধন করতে পারে এবং কিভাবে এসব ক্ষতিসমূহ করে থাকে এবং এসব ক্ষতি কিভাবে প্রশমিত করা যায় বা প্রতিকার করা যায়, এসবের বিস্তারিত নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের পর্ব অর্থাৎ সয়েল টেস্টের আপাতমস্তক সিরিজের দশম পর্ব। ইনশাআল্লাহ আমরা এখন তা উপস্থাপন করব। আমরা ইতিপূর্বেই বলেছি যে এই সয়েল টেস্টের আপাতমস্তক সিরিজের মধ্য দিয়ে সয়েল টেস্টের সম্পূর্ণ তথ্য অর্থাৎ সয়েল টেস্ট কী, কেন, কিভাবে, কোথায় করবেন, কাকে দিয়ে করাবেন, আপনার সয়েল টেস্ট ফার্ম সঠিকভাবে স্যাম্পলগুলি ল্যাবরেটরিতে টেস্ট করছে কিনা, মাঠ পর্যায়ে আপনার ফার্মের যন্ত্রপাতিগুলির স্পেসিফিকেশন সঠিক আছে কিনা, কাজের পদ্ধতি সঠিক আছে কিনা, মাঠ পর্যায়ে স্যাম্পল কালেকশন বা এসপিটি সংগ্রহের সময় আপনার কি ভূমিকা থাকা উচিত, সয়েল টেস্ট রিপোর্ট পর্যালোচনা এবং এটা কোথায় ব্যবহার করবেন ইত্যাদি বিষয়ে খুঁটিনাটি সমস্ত কিছু এই সয়েল টেস্টের আপাতমস্তক সিরিজের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যারা ফেসবুক পেজে আছেন পেজটিকে ফলো দিন, লাইক কমেন্ট করে উৎসাহ ও পরামর্শ দিন এবং পাশে থাকুন। সয়েল প্লাস্টিসিটির একটি বিশেষ প্রভাব হলো ময়েশ্চার কন্টেন্ট চেঞ্জের সাথে সাথে এর ভলিউম চেঞ্জ হয়, যার ফলে ফাউন্ডেশনের ইনস্টেবিলিটি, সেটেলমেন্ট এবং কাঠামোগত ক্ষতি হয়। হাই প্লাস্টিক সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি খুবই কম থাকে এবং শিয়ার স্ট্রেংথও কম থাকে এবং আয়তনে উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হতে পারে। সেজন্য দরকার কেয়ারফুল সাবসয়েল ইভ্যালুয়েশন, ডিপ ফাউন্ডেশন এবং মাটি স্থিতিশীলকরণের মতো স্পেশাল ফাউন্ডেশন ডিজাইন, যা সম্ভাব্য নির্মাণ খরচ ব্যাপক হারে বৃদ্ধি করে। হাই প্লাস্টিক সয়েল সাধারণত ক্লে বা ক্লেই সয়েল ভেজা অবস্থায় প্রসারিত হয় এবং শুকিয়ে গেলে সংকুচিত হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে বর্ষাকালে বৃষ্টিপাতের ফলে মাটি ভেজা থাকে এবং ওয়াটার টেবিল উপরের দিকে উঠে আসে, ফলে ক্লেই সয়েল সহজেই পানি শোষণ করে স্ফীত হতে পারে। আবার শুষ্ক মৌসুমে বৃষ্টিপাত থাকে না এবং ওয়াটার টেবিল নিচে নেমে যাওয়ার কারণে পানি রিলিজ করে মাটি শুষ্ক হয় এবং সংকুচিত হতে থাকে। আর এই চক্রাকার চলাচল ফাউন্ডেশনের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে, যার ফলে একটি ভবন বর্ষাকালে উপরের দিকে ওঠে এবং শুষ্ক মৌসুমে নিচের দিকে নেমে যায়। এতে ভবনের অবকাঠামোতে ফাটল দেখা দিতে পারে বা স্ট্রাকচার ভেঙে পড়তে পারে। আবার সেটেলমেন্ট যদি আনইভেন হয় তাহলে বিল্ডিংটি কাত হয়ে বা হেলে পড়তে পারে। এমনকি কোনো কোনো মাটি যেমন বেন্টোনাইট 350 থেকে 400% পানি শোষণ করতে পারে এবং তার আয়তন 4 গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। হাই প্লাস্টিক সয়েলের বিকৃত হওয়ার ক্ষমতা অত্যাধিক। এমনকি হাই প্লাস্টিক সয়েল পানি শোষণ করে
লিকুইড লিমিট অতিক্রম করলে, অর্থাৎ তার ময়েশ্চার কন্টেন্ট লিকুইড লিমিটকে অতিক্রম করলে তা লিকুইডের মতো আচরণ শুরু করে। সেজন্য বিল্ডিংয়ের ফাউন্ডেশনের নিচ থেকে এই মাটি অন্য কোথাও বা দূরে সরে যেতে পারে। ফলে ফাউন্ডেশনের নিচে ব্যাপক দুর্বলতা তৈরি হয়, এমনকি শূন্যতাও তৈরি হতে পারে, যে কারণে একটি বিল্ডিংয়ের ফাউন্ডেশন অত্যন্ত দুর্বল হয়ে যেতে পারে বা বিল্ডিংটি ভেঙেও পড়তে পারে। অনেক সময় ছোটোখাটো ভবন নির্মাণের ক্ষেত্রে সয়েল টেস্ট রিপোর্ট বিশ্লেষণে টপ সয়েল দুর্বল হলে টপ সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি উন্নত করার লক্ষ্যে টিম্বার পাইল, স্যান্ড কম্প্যাকশন পাইল বা মাইক্রোপাইলের ব্যবহার করা হয়ে থাকে, যা মাটিকে অভ্যন্তরে কম্প্যাক্ট করে, ফলে শিয়ার স্ট্রেংথ এবং একই সাথে বেয়ারিং ক্যাপাসিটি ইমপ্রুভ করে থাকে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হাই প্লাস্টিক সয়েলের ক্ষেত্রে এটা করা যায় না, কেননা এক্ষেত্রে মাটি সস্থানে কম্প্যাক্ট না হয়ে তার লিকুইডিটি আচরণ ব্যবহার করে অনেক দূরে সরে যেতে সক্ষম হয়। ফলে কম্প্যাকশনও ডেভেলপ করে না, বেয়ারিং ক্যাপাসিটিও ডেভেলপ করে না। এতক্ষণ ধরে আমরা বর্ণনা করলাম প্লাস্টিক সয়েলের কারণে একটি ভবনের ফাউন্ডেশনের সৃষ্ট সমস্যাগুলোর কথা। তাহলে এবার জেনে নেওয়া যেতে পারে কি কি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এসব সমস্যাগুলোর প্রশমন বা পরিত্রাণ হতে পারে। ব্যবস্থা যাই হোক না কেন, মনে রাখতে হবে যে এর জন্য অবশ্যই অতিরিক্ত নির্মাণ খরচ প্রয়োজন পড়বে। সাধারণত প্রকৌশলীগণ এসব ক্ষেত্রে বিশেষ ধরনের ফাউন্ডেশন ডিজাইন করে থাকেন, যেমন ডিপ ফাউন্ডেশন বা ভবনের আপরাইজিং ঠেকাতে পাইলের ফ্রিকশনের মাধ্যমে মাটিতে অ্যাঙ্করেজের ব্যবস্থা ইত্যাদি। অথবা টপ সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি ভালো থাকলে ছোটোখাটো ভবনের ক্ষেত্রে মাটির প্রসারিত হওয়া বা সংকুচিত হওয়াকে প্রশমিত করার মতো প্রযোজ্য সয়েল ট্রিটমেন্ট ইত্যাদি। মাটিতে চুন বা সিমেন্ট যোগ করার মতো কৌশলগুলো এক্ষেত্রে ভালো ফলাফল প্রদান করতে পারে। তবে তার আগে প্রয়োজন সঠিক সাবসয়েল ইনভেস্টিগেশন, মাটির প্লাস্টিকতার মাত্রার সঠিক মূল্যায়ন এবং উপযুক্ততা নির্ণয়ে প্রয়োজনে পুনঃ পুঙ্খানুপুঙ্খ সয়েল টেস্ট। মোট কথা, প্লাস্টিক সয়েলের লেয়ারে বিল্ডিং ফাউন্ডেশনের জন্য প্রয়োজন সঠিক সয়েল টেস্ট ও উপযুক্ত মূল্যায়ন, সঠিক ফাউন্ডেশন ডিজাইন এবং মাঠ পর্যায়ে নির্মাণ কাজের সঠিক বাস্তবায়ন। এর যে কোনোটা থেকে বিচ্যুত হলে অবশ্যই নির্মাণাধীন ভবন ঝুঁকির মধ্যে পড়ে থাকবে। যাদের প্লট বা জমির নিচে দুর্ভাগ্যজনকভাবে প্লাস্টিক সয়েলের লেয়ার রয়েছে, তাদের জন্য সমবেদনা ছাড়া আমাদের আর কি বা থাকতে পারে। সুতরাং আপনার ভবনকে সম্পূর্ণ নিরাপদ করতে চাইলে অবশ্যই অতিরিক্ত নির্মাণ ব্যয় সত্ত্বেও উল্লেখিত প্রত্যেকটি ধাপ সঠিকভাবে অতিক্রম করতে হবে। অন্যথায় বিল্ডিংয়ের লাইফ টাইম 20 থেকে 25 বছর মেনে নিয়ে সবুর করা ছাড়া আর কিছুই থাকবে না। লাইক কমেন্ট করে পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার এবং উপকৃত হবার সুযোগ তৈরি করে দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।